রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। আপনি পশ্চিমবঙ্গে একটা সরকারি চাকরির জন্য দিনরাত এক করে পড়াশোনা করলেন। রেজাল্ট বেরোবার পর দেখলেন মেধা তালিকায় আপনার নাম্বার 38 নম্বরে। আপনি ভাবলেন আপনার চাকরিটা এবারে পাক্কা, কিন্তু পরক্ষণেই দেখলেন আপনি 38 নম্বর র্যাঙ্ক করেও আপনি রিজেক্ট। অথচ আপনারই চেনা জানা পরিচিত একটা মহিলা যার র্যাঙ্ক 77, সে হাসতে হাসতে জয়নিং লেটার পেয়ে গেল। কোনো কাল্পনিক গল্প না এটা। 2026 সালে দাঁড়িয়ে এটাই পশ্চিমবঙ্গের জেনারেল ক্যাটাগরি পুরুষ পরীক্ষার্থীর জন্য এক নির্মম বাস্তব চিত্র। 2026 সালে বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ঘোষণা করেছেন রাজ্যের বিভিন্ন দপ্তরে 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে। কিন্তু এই আনন্দের খবরের পিছনে লুকিয়ে আছে একটা বড় ধাক্কা। এই 1,00,000 চাকরির মধ্যে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে 33% সিট শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। আজ আমরা কোনো রাজনৈতিক দল বা কোনো লিঙ্গের বিরোধিতা করব না, একদম সহজ গণিত দিয়ে বুঝাবো কিভাবে এই সংরক্ষণ পলিসি এই পশ্চিমবঙ্গের জেনারেল ক্যাটাগরির পুরুষ পরীক্ষার্থীর জন্য একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ধরুন কোনো কিছুতে একটা ভ্যাকান্সি বার হলো 100টি, ওপর দেখলে মনে হবে 100টি সিটই সবার জন্য খোলা। কিন্তু এবার আসল সমীকরণটা বুঝুন। আমাদের রাজ্যে যে বর্তমানে কাস্টিং রিজার্ভেশন সিস্টেম রয়েছে তাতে এসসি 22%, এসটি 6% এবং ওবিসি 7% এবং ইডাব্লিউএস 10%, এই সমস্ত সংরক্ষণ মিলিয়ে একটা মস্ত বড় অংশ প্রথমেই লক হয়ে যায়। সেখানে জেনারেল ক্যাটাগরির ছেলেরা ঢুকতে পারে না। এরপর নতুন বাজেট অনুযায়ী এর ওপর মহিলাদের জন্য আলাদা করে 33% হরাইজন্টাল সংরক্ষণ চাপিয়ে দেওয়া হচ্ছে। তখন কাটাকুটি করে জেনারেল ক্যাটাগরির পুরুষদের জন্য পড়ে থাকছে মাত্র 37টি সিট। এই 37টি সিট শুধু জেনারেল ছেলেদের জন্য রিজার্ভ নয়, একে বলা হয় ওপেন ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি। এর মানে হলো এই 37টি সিটের মেধার জোরে জেনারেল মেল তো বটে, তার সাথে এসটি, এসসি, ওবিসি এমনকি মহিলারাও সেখানে ঢুকতে পারবেন। কিন্তু উল্টো দিকে বাকি যে সংরক্ষিত সিটগুলি রইল সেখানে একজন জেনারেল ক্যাটাগরির পুরুষ পরীক্ষার্থী শত যোগ্যতা থাকলেও সেখানে ঢুকতে পারবে না। সমস্ত রিজার্ভেশন এবং মহিলা কোটার সুবিধা মিলিয়ে যেখানে একজন মহিলা পরীক্ষার্থী 100টি সিটের মধ্যে 77টি সিটের জন্য লড়াই করার যোগ্যতা পাচ্ছেন, সেখানে একজন জেনারেল পুরুষ ক্যাটাগরির ছেলে পাচ্ছেন মাত্র 37টি সিটে লড়াই করা। তার সোজা অর্থ মেধা তালিকায় 38তম হয়েও জেনারেল ছেলেটি বেকার, আর মেধা তালিকায় 77তম হয়েও সংরক্ষিত আসনের জন্য আজ মহিলাটি চাকরিজীবী। এটা কি মেধার অবমূল্যায়ন নয়? এটা কি জেন্ডার ভাগ করে দেওয়া হচ্ছে না? এই হিসাবটা দেখার পর অনেকেই রাগ গিয়ে পড়তে পারে মহিলাদের ওপর। কিন্তু একটা কথা এখানে পরিষ্কার হওয়া দরকার, বাংলায় কোনো মহিলা কিন্তু দলে দলে রাজপথে নেমে আন্দোলন করেনি বা ভাঙচুর করে আন্দোলনও করেনি যে আমাদের পুরুষদের বঞ্চিত করে 33% সংরক্ষণ দিন। এটা কোনো নারী বনাম পুরুষের লড়াই না। এই সংরক্ষণ ব্যবস্থা আসল কারিগর হচ্ছে আমাদের বর্তমান রাজ্য সরকার। ভোটের রাজনীতি, বিভিন্ন ইশতেহারের প্রতিশ্রুতি পূরণ আর ভোট ব্যাংকের সমীকরণ মেলাতেই এই বর্তমান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকার যখন নিজের স্বার্থে কোনো একটা বিশেষ সুযোগ থালায় সাজিয়ে সামনে এনে দেবে, যে কোনো সাধারণ মানুষই সেই সুযোগ লুফে নেবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনটাই মহিলারাও এই সুযোগটা লুফে নেবেন। তাই এখানে কোনো মহিলা পরীক্ষার্থীকে দোষ দিয়ে লাভ নেই, দোষটা এই ত্রুটিপূর্ণ সরকারের নীতি। এইভাবে যদি বছরের পর বছর চলতে থাকে তবে এর পরিণতি কী হবে ভেবে দেখেছেন কি একবার? বাংলার একটা সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ছেলে, যার বাবা হয়তো দিনমজুরি করেন বা ছোটোখাটো চাষবাস বা দোকান চালান, সে যখন দেখবে তিনি 18 ঘন্টা চক রক্তবর্ণ করে পড়াশোনা করার পরেও এই সিস্টেম তাকে লাথি মেরে বার করে দিচ্ছে, তখন তার মানসিক অবস্থা কেমন হবে? মেধার চেয়ে যদি ক্যাটাগরি আর জেন্ডার বড় পরিচয় হয়ে ওঠে তবে একটা সময় আসবে যখন অসংরক্ষিত আসনে যোগ্য পুরুষ শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তারা ভাববে যেখানে লড়াইয়ের আগেই আমার হার নিশ্চিত, সেখানে কেন আমি
ফালতু লড়াই করতে যাব? কেন আমি টাকা খরচা করে ফর্ম ফিল আপ করবো? জীবনে মূল্যবান সময়টা কেন আমি সেখানে নষ্ট করব? তার চেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাওয়াই ভালো। যুব সমাজের এই তীব্র হতাশা এই পশ্চিমবঙ্গের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল প্রশ্নে। এই সংরক্ষণের ফাঁদে পড়ে যে হাজার হাজার যোগ্য পুরুষ চাকরি পাবেন না, তারা যখন বেকার হয়ে ঘরে বসে থাকবে, তাদের দায়িত্ব কি এই সমাজ বা এই রাজ্য সরকার নেবে? আমাদের সমাজ ব্যবস্থা এখনও একটা অলিখিত নিয়মে চলে আসছে। সংসারের আর্থিক দায়িত্ব কিন্তু প্রত্যেক পুরুষদের ওপর থাকে। একজন চাকরিজীবী পুরুষ খুব অনায়াসেই একজন বেকার বা সাধারণ ঘরের মহিলাকে বিয়ে করে সারা জীবন তারা ভরণ পোষণের দায়িত্ব নেন। সমাজ এটাকে স্বাভাবিক একটা ঘটনা বলে, কিন্তু একজন উচ্চপদস্থ সরকারি চাকরিজীবী মহিলা একজন বেকার চাকরি না পাওয়া পুরুষের দায়িত্ব নিয়ে সংসার চালাচ্ছে, এমন দৃষ্টান্ত আজ এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অত্যন্ত দুর্লভ, বলা ভালো প্রায় দেখাই যায় না। তাহলে যে ছেলেটি যোগ্য হওয়া সত্ত্বেও শুধুমাত্র জেনারেল মেল হওয়ার অপরাধে চাকরি পেল না, তার সামাজিক এবং পারিবারিক অস্তিত্বের কি হবে? সে না পাবে একটা চাকরি, না পাবে সমাজে একটা সম্মান, না পাবে একটা পরিবার গড়ে তুলতে। সরকার আইন বানিয়েই বাহবা কুড়াচ্ছে, কিন্তু তার খেসারত দিতে হচ্ছে একটা গোটা পুরুষ প্রজন্মকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে। সংরক্ষণ ব্যবস্থা মূলত তৈরি হয়েছিল সমাজে পিছিয়ে পড়াদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য, কাউকে টেনে নিচে নামাবার জন্য নয়। আমরা নারী ক্ষমতায়নের বিরুদ্ধে নয়, অনগ্রস্ত শ্রেণীর উন্নতিরও বিরোধী নয়, কিন্তু সেই ক্ষমতায়ন যদি মেধার অপমৃত্যু ঘটিয়ে অন্য একজনের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়ে হয়, তবে বুঝতে হবে সমাজ একটা সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। অর্থনৈতিক অবস্থা দেখে এবং মেধার কাট অফ মার্কসের একটা বাউন্ডারি রেখে এই নিয়মের সংস্কার করা এখন সময়ের দাবি। তা না হলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গ চালাবার জন্য আমরা যোগ্য মানুষ পাবো না, পাবো শুধু কটাধারী কিছু সংখ্যা। আপনার কি মনে হয় 2026 সালে বাজেটের এই মহিলাদের 33% সংরক্ষণ সত্যিই কি সাধারণ ছেলেদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল? প্রশ্ন উঠতেই পারে, যে যুবক বছরের পর বছর পড়াশোনা করলো, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজের সময়, শ্রম আর পরিবারের অর্থ ব্যয় করলো, সে যদি সুযোগই না পায় তাহলে তার ভবিষ্যৎ কি? সে কি বাধ্য হয়ে নিজের যোগ্যতার চেয়ে অসামঞ্জস্যপূর্ণ কাজ করবে? পরিযায়ী শ্রমিক হবে, ডেলিভারি বয়ের কাজ করবে, কিংবা অন্য রাজ্যে পাড়ি দেবে? কোনো কাজই ছোট নয়, এখানে কোনো কাজকে আমি ছোট করে বলছি না। শ্রমিক, ডেলিভারি বয় সব কাজই সম্মানে, কিন্তু প্রশ্নটা কাজের মর্যাদা নিয়ে নয়। প্রশ্নটা হলে একজন যোগ্য প্রার্থী কি তার যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাচ্ছে? যদি একজন যুবক মনে করে কঠোর পরিশ্রম ও মেধার পরেও তার সামনের দরজা বন্ধ, তাহলে তার হতাশা বাড়বে। এটা তো স্বাভাবিক। কোনো সমাজের জন্য এটা কিন্তু শুভ লক্ষণ নয়, শুভ সংকেত নয়। তাই বিতর্কটা নারী বনাম পুরুষের না, বিতর্কটা হওয়া উচিত সবার জন্য ন্যায্য সুযোগ, স্বচ্ছ নিয়োগ এবং মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা নিয়ে। আর একটা প্রশ্ন বাংলার যুব সমাজ আজ জোর গলায় বলতে চাইছে, যখন বলা হয় নারী পুরুষ সমান, যখন বলা হয় সবার সমান অধিকার, সমান সুযোগ, সমান মর্যাদা, তাহলে চাকরির ক্ষেত্রে 2026 সালে দাঁড়িয়েও আমরা কেন লিঙ্গর ভিত্তিতে আলাদা সংরক্ষণ দেওয়া হচ্ছে? কেন লিঙ্গর ভিত্তিতে শুধুমাত্র আলাদা সংরক্ষণ রিজার্ভ করা হচ্ছে? যদি একজন ছেলে এবং একজন মেয়ে একই পরীক্ষায় বসে, একই সিলেবাস পড়ে, একই বই পড়ে, একই প্রশ্নের উত্তর দেয়, তাহলে তাদের বিচারও কি একই মাপকাঠিতে হওয়া উচিত নয়? সমান অধিকারের কথা বলা হবে একদিকে, আর অন্যদিকে চাকরির সুযোগ বন্টন হবে লিঙ্গর ভিত্তিতে। এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কি সাধারণ যুবকদের নেই? এই প্রশ্ন কোনো নারীকে আক্রমণ করার জন্য নয়, এই প্রশ্ন সরকারের নীতির উদ্দেশ্যে। কারণ একজন সাধারণ শিক্ষার্থী শুধু একটা জিনিসই চায়, তার পরিচয় নয়, তার মেধা বিচার করা হোক। আজ বাংলার হাজার হাজার যুবক জানতে চাইছে, আমার যোগ্যতা বড় নাকি আমার লিঙ্গ বড়? যদি সমান অধিকার সত্যিই বাস্তব হয়, তাহলে চাকরির ময়দানেও সেই সমান অধিকারের প্রতিফলন দেখা উচিত নয় কি? উত্তরটা আমার বর্তমান রাজ্য সরকারের কাছে রইল। ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনি কি মনে করেন চাকরির ক্ষেত্রে মেধাই একমাত্র মাপকাঠি হওয়া উচিত, নাকি
এই ধরনের সংরক্ষণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। নিজের যুক্তি তুলে ধরুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই আলোচনা বাংলার প্রতিটি যুবকের কাছে পৌঁছায়। লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ নীরব থাকলে কেউ আপনার কথা শুনবে না, কিন্তু সচেতন পুরুষের কণ্ঠস্বর একদিন না একদিন এই বর্তমানে আমাদের রাজ্য সরকারের নীতি নির্ধারক যারা আছে তাদের কানে পৌঁছাবে, যদি না আমরা ছেলেরা আওয়াজ তুলি। আর আমরা ছেলেরা যদি চুপ করে থাকলি তাহলে কিন্তু আমাদের হাতে কাঁচকলা ধরিয়ে দেবে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, আজ এখানে শেষ করছি আমাদের ভিডিওটা। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।